মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের আলোচনার বিষয় PM প্রণাম প্রকল্প। আর এ বিষয়ে আলোচনা করবেন ডক্টর মণিদীপ্ত সাহা, যিনি সোনারপুরের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি সহায়ক। নমস্কার। নমস্কার। এই যে PM প্রণাম প্রকল্প, তো আপনি যদি শুরুতেই এই বিষয়টা নিয়ে একটু বলেন। হ্যাঁ, PM প্রণাম স্কিম বা PM প্রণাম প্রকল্প, এটির নাম হচ্ছে প্রোগ্রাম ফর রিস্টোরেশন, অ্যাওয়ারনেস, নারিশমেন্ট অ্যান্ড অ্যামেলিওরেশন অফ মাদার আর্থ। তো আমরা যদি খুব সহজভাবে এর বঙ্গানুবাদ করি এই প্রকল্পটির নাম, তাহলে বলা যেতে পারে আমাদের পৃথিবীর বা এই পরিবেশের যে বাস্তুতন্ত্র বা যে পরিবেশটি রয়েছে তার পুনঃস্থাপন বা পুনরুদ্ধার করা এবং সেই সম্পর্কিত সচেতনতা গঠন করা
পুষ্টি এবং তার উন্নতির জন্য একটি সামগ্রিক প্রচেষ্টা এই প্রকল্পের অধীনে। তো সেই ক্ষেত্রে পুনঃস্থাপন কথাটি কেন আসছে? কারণ বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান আমরা প্রতিনিয়ত কৃষিকার্যে ব্যবহার করে থাকি, যার অনিয়ন্ত্রিত ব্যবহার একটি বাস্তব ঘটনা, এবং এই ব্যবহারের ফলে আজকে কিন্তু আমাদের এই পরিবেশ মানে কিন্তু শুধুমাত্র মাটি নয়, মাটি, জল, বায়ু এবং প্রাণী স্বাস্থ্য সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেকটা বেশি, প্রয়োজনের থেকে অনেক বেশি ব্যবহার কারণ কৃষকদের একটি ধারণা রয়েছে যে যতটা বেশি রাসায়নিক সার ব্যবহার করব তার ফলে উৎপাদন তত বাড়বে, কিন্তু ব্যাপারটি ঠিক এরকম নয়। সার দিলে পরেই যে ফসল বাড়তে থাকবে তা ঘটে না, একদমই না। তার যে ক্ষতিকর প্রভাবটা সেটা কি ফসলের উপরে পড়তে পারে? ফসলেরও গুণগত মান তার খারাপ হবে, এবং সাথে সাথে জল, বায়ু এবং প্রাণী স্বাস্থ্য, এই সবগুলোই কিন্তু একত্রিতভাবে ক্ষতিগ্রস্ত হবে, সার্বিক একটা ক্ষতি হবে। তো সেই ক্ষতিটাকে আটকানো এবং সেই সম্পর্কে সচেতনতা যদি আমরা গঠন করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই ক্ষতিটাকে আটকাতে পারবো না। শুধুমাত্র নিয়ম করলেই হবে না, কৃষকদেরকেও এই ব্যাপারে সচেতন করতে হবে যাতে তারা এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারে। আর এর সাথে সাথে আমাদের এই যে ক্ষতিগ্রস্ত পরিবেশ, আমরা ইতিমধ্যে যে পরিবেশের ক্ষতি করে ফেলেছি, তার পুষ্টি এবং তার উন্নতি সাধনের জন্যও কিন্তু আমাদেরকে বিশেষভাবে ভাবতে হবে। তো এই সামগ্রিকভাবেই কিন্তু এই পিএম প্রণাম প্রকল্পটি কার্যকরী, এবং তার জন্যই কিন্তু এই প্রকল্পটিকে আনা হয়েছে। আচ্ছা, তো 2023-24 সালে ভারত সরকার এই প্রকল্পটিকে এনেছে। তো তার মূল উদ্দেশ্যটা নিয়ে যদি এবার বলেন। মূল উদ্দেশ্য যাবার আগে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে আমরা যেটি দেখব যে সবুজ বিপ্লবের ফলে তো রাসায়নিক সারের অন্তর্ভুক্তিকরণ হয়েছে, কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করছেন, এবং সেই ব্যবহারটা হতে হতে এখন এমন একটা জায়গায় পৌঁছেছে সেটা অনিয়ন্ত্রিত অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়। তার বিভিন্ন রকমের কুফল আমাদের সামগ্রিকভাবে সমস্ত পরিবেশের ওপর পড়েছে। কিন্তু শুধুমাত্র এটিই নয়, এর সাথে সাথে আরও বিশেষ কিছু জিনিস এর সাথে জড়িত। দেখা গেছে 2020 সালে আমাদের যে সামগ্রিকভাবে যত রাসায়নিক সার আমাদের সারা দেশে করা হয়, তার মধ্যে ইউরিয়া সারের ব্যবহার কিন্তু মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। এবং আমাদের দেশ কিন্তু এই ডিএপি নামক যে সারটি রয়েছে, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই সারটির সর্বোচ্চ ক্রেতা, অর্থাৎ এটি প্রচুর পরিমাণে এটা কিন্তু কেনা হয়, এবং আমাদের এই দেশ কিন্তু দ্বিতীয় বৃহত্তম দেশ যারা কিনা প্রচুর পরিমাণে ইউরিয়া সার কেনে। আর প্রতি বছর মোটামুটি 33 লক্ষ টন ইউরিয়া সার কিন্তু আমাদের দেশে ব্যবহার হয়। এই যে পরিমাণগুলো আমি বললাম, এই পরিমাণগুলো কিন্তু প্রয়োজন নয়, এটি কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণ। ফলে এই পরিমাণ সার আমরা যখন ব্যবহার করছি, তাহলে সেই সারগুলোর পেছনে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি ভর্তুকিও খরচ হয়ে থাকে, অর্থাৎ এই সারের পেছনে সরকার ভর্তুকির একটি অংশ দিয়ে থাকেন। তো সেই পরিমাণ খরচটা কিন্তু আমরা ক্ষেত্রে বলতে পারি যে আর্থিক অপচয়। আমরা যদি এই অতিরিক্ত সার ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমাদের এই আর্থিক অপচয়টা ঘটতো না, আর সাথে সাথে পরিবেশের ক্ষতি তো হতোই না। তো সেই ক্ষেত্রে পিএম প্রণাম প্রকল্পের যে মূল উদ্দেশ্য, যেটা যে রাসায়নিক সারের ব্যবহারটাকে আমাদের একটা সাম্যাবস্থায় নিয়ে আসা, বা সেই সম্পর্কে যে প্রচার বা সেই সম্পর্কে যে অ্যাওয়ারনেস, সচেতনতা, সেইটাকে আরো বেশি করে গড়ে তোলা, এবং সাথে সাথে রিজেনারেটিভ এগ্রিকালচার বা কৃষিকাজের যে পুনরুজ্জীবন আবার করা, সেটা প্রকৃতির সাথে সামঞ্জস্য বা সাম্যাবস্থায় রেখে সেই সচেতনতাকে আরও বেশি বৃদ্ধি করাটাই কিন্তু আমাদের এই পিএম প্রণাম প্রকল্পের একটি বড় কাজ। তো বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৃষিকাজে অতিরিক্ত এবং অবৈজ্ঞানিকভাবে রাসায়নিক সারের ব্যবহার বা কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যার ফলে মাটির স্বাস্থ্য, ফসলের স্বাস্থ্য এবং সাথে সাথে আমাদের স্বাস্থ্য বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা শুরু থেকেই আমরা যেটা আলোচনা করছি। আর এই যে কীটনাশক ব্যবহার করি, সেটা যেমন আমাদের খরচ যেমন চাষের বাড়িয়ে দিচ্ছে, সাথে সাথে আমাদের স্বাস্থ্যের দিকেও একটা কুপ্রভাব ফেলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের পরিবেশ যেটা আছে, সেই পরিবেশকে কিন্তু আগের থেকে অনেক বেশি সুস্থ এবং সুস্থায়ী করার দায়িত্বটা আমাদের। তো এই পিএম প্রণাম প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে, তা হলো যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এই রাসায়নিক সারের বৈজ্ঞানিকভাবে যথাযথ ব্যবহার করবে বা সেই ব্যবহারটাকে আরও বেশি করে বাস্তবায়িত করতে পারবে এবং রাসায়নিক সারের ব্যবহারটাকে কমিয়ে আনবে এবং জৈব প্রাকৃতিক কৃষি সম্পর্কে কৃষকদের আরও বেশি সচেতন করে তুলবে। অর্থাৎ সেই জায়গায় কৃষকরা আরও বেশি করে জৈব সারের ব্যবহার অন্তর্ভুক্ত করবে, প্রাকৃতিক কৃষিকে অন্তর্ভুক্ত করবে,
এবং সাফল্যের সাথে বাস্তবায়িত করছে, তাদেরকে আরও বেশি করে উৎসাহিত করা, যাতে তারা ভবিষ্যতে আরও বেশি করে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং এটা খুব সাফল্যের সাথে বাস্তবায়িত করছে। তাহলে সেই ক্ষেত্রে বিগত 3 বছরের তুলনায় যে পরিমাণ সারের অপচয় বন্ধ করা গেছে, তো তার সমমূল্যের যে ভর্তুকির টাকাটি হওয়ার কথা, তার 50% আর্থিক অনুদান কিন্তু সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া হবে, যাতে এই যে প্রচেষ্টাটা বা এই যে সাফল্যটা সেটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানে সেটা পুরস্কার হিসেবে। হ্যাঁ, অবশ্যই। মানে ভালো কাজ করছি, তার জন্য আরেকটু আমরা সেটার জন্য পুরস্কার পেলাম। তাতে কি হবে, সেই অঞ্চলের কৃষকরা, সেই রাজ্য, তারা আরো বেশি এগিয়ে যাবে। এই যে রাসায়নিক সারের ব্যবহারটাকে কমিয়ে আনা, প্রকৃতির সাথে সাম্যাবস্থা বজায় রেখে প্রকৃতির, আমাদের যে পৃথিবী আমরা যাকে মা বলছি, তার স্বাস্থ্যটাকে আরো ভালো করে তোলা, এবং সাথে সাথে আমাদের যে কৃষি পদ্ধতি সেটাকে আরো পুনরুজ্জীবিত করা, পরিবেশের সাথে কিন্তু তাল মিলিয়ে। তাহলে এই সামগ্রিকভাবে এই কাজটাকে, উদ্যোগটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জন্য এই পিএম প্রণাম প্রকল্পটি। আর এই প্রকল্পের অধীনে যে যে সারগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে ইউরিয়া সার, ডিএপি সার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যে বিভিন্ন মিশ্র সার হয় সেই মিশ্র সার, এবং মিউরিয়েট অফ পটাশ বা এমওপি সার, এইগুলোকে অন্তর্ভুক্ত করা রয়েছে। আচ্ছা, এই যে সারগুলো বলছেন সবই রাসায়নিক সার বলছেন, তাহলে মাত্রাতিরিক্ত ব্যবহার করলেই ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিগুলো কি কি আর একটু কি বলবে? হ্যাঁ, অবশ্যই। আমাদেরকে যে কোনো জিনিস যখন আমরা ভালো করার চেষ্টা করি, বিশেষত আমরা যদি ধরি আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবো, তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে কোন খাবারটি খেলে আমাদের ক্ষতি হয়, কি কাজ করলে আমাদের শরীরের ক্ষতি হয়। তো সেইভাবেই কৃষকদের বা আমাদের সবারই একটু এই সম্পর্কে সচেতন হওয়া উচিত যে এই রাসায়নিক সার মাটিতে দেওয়া হয় গাছের উৎপাদন বাড়াবার জন্য, কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্তভাবে হয়ে যায় বা অবৈজ্ঞানিকভাবে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে। তো অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত রাসায়নিক সার ব্যবহারের ফলে আমরা যে যে ক্ষতির সম্মুখীন হয়েছি, সেগুলো যদি খুব সংক্ষেপে আমরা বলি, তাহলে প্রথমেই মাটির স্বাস্থ্যের কথা বলতে হবে। যে মাটির স্বাস্থ্যের চূড়ান্ত অবনতি হবে। কেন? রাসায়নিক সারের ব্যবহারের ফলে জৈব সারের ব্যবহার অনেক কমে যাচ্ছে, এবং এই জৈব সার মাটিতে খাদ্যের সঞ্চয় করে, মাটিতে অবস্থিত যে উপকারী জীবাণু রয়েছে তাদের বাসস্থানের যোগান দেয়, এবং ভবিষ্যতের জন্য খাবারকে সঞ্চয় করে রাখে। ফলে কি হলো, রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে জৈব সারের পরিমাণও কমে গেল, আবার কার্যকারিতাও অনেক কমে গেল। তো সেই জন্য এইটি একটি বড় কিন্তু আমাদের ক্ষতি। আর এই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে ফসলেরও যে গুণগত মান সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, এবং অতিরিক্ত রাসায়নিক সারের যতটা ব্যবহার হলো না, সেইটি কিন্তু আবার ক্রমান্বয়ে মাটির তলার যে জল, সেই জলের দূষণ ঘটায়, এবং সেই জল থেকে আবার আমাদের প্রাণী স্বাস্থ্যের ক্ষতি হয়, আবার সাথে সাথে সেটা আবার মাটিতে ফিরে যখন আবার আসে, আবার মাটির ক্ষতি করে। তো সামগ্রিকভাবে কৃষিকাজকে ব্যাহত করে তোলে, এবং রাসায়নিক সারের সাথে তুলনামূলকভাবে আমরা যখন ফসলের সেই অর্থে আমরা বৃদ্ধি দেখতে পাই না, এবং ফসলের স্বাস্থ্যের কিন্তু বিভিন্ন অবনতি দেখতে পাই। তো সামগ্রিকভাবে আমরা যখন দেখছি যে এই রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে কিন্তু আমাদের ক্ষতি আসছে, যথেষ্ট পরিমাণ ক্ষতি আসছে, এবং রাসায়নিক সারের মধ্যে বিভিন্ন ধরনের যে ভারী ধাতু রয়েছে সেগুলোও আমাদের ফসলের মধ্যে চলে আসছে। তো সেই জন্য মাটিতে যত পরিমাণ খাবার রয়েছে সেই অনুযায়ী আমরা জেনে নিয়ে যদি প্রয়োজন মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার করি, তাহলে মাটির স্বাস্থ্য ভালো থাকবে, চাষের খরচ কমবে, আবার এই যে আমরা ভর্তুকির কথা বলছিলাম, সেই পরিমাণ কিন্তু অপচয়টাকে কমানো যাবে, এবং সাথে সাথে আমাদের যে পরিবেশ, সেই পরিবেশটাকে আমরা আগের থেকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারব। তো কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমাদের পিএম প্রণাম প্রকল্পটির যে মূল উদ্দেশ্য, যেটা পুনঃস্থাপন অর্থাৎ বা পুনরুদ্ধার, মানে আমরা ইতিমধ্যেই কিন্তু আমাদের এই প্রকৃতির স্বাস্থ্যকে খারাপ করে ফেলেছি, তার ক্ষতি করে ফেলেছি, তো সেটাকে আবার পুনঃস্থাপন করতে হবে, এবং এই পুনঃস্থাপন করতে গেলে সচেতনতার প্রয়োজন। যে সচেতনতাটা আমরা বারবার সবাই মিলে চেষ্টা করছি যাতে সবার মধ্যে ছড়িয়ে যায়, এবং আমাদের যে পৃথিবীর যে বাস্তুতন্ত্র সেটা আরও উন্নত হোক, তার যে পুষ্টি, সেই পুষ্টিটা যেন সঠিকভাবে হয়। তো এই লক্ষ্যগুলোকে আমরা যদি পূরণ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষত কৃষকদের যেটি করণীয়, সেক্ষেত্রে প্রথমেই আমি বলবো যে সঠিক মাত্রায় পরিমিত হারে রাসায়নিক সারের ব্যবহার, যেটি আমরা জানতে পারবো মাটির স্বাস্থ্য পরীক্ষা করে নিয়ে, অর্থাৎ মাটি পরীক্ষা করে নিয়ে। দ্বিতীয়ত, আমরা এই রাসায়নিক সারের সাথে সাথে জৈব সার বা জৈব উপাদানের সুসংহত ব্যবহার করব, যেটাকে আমরা বলি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট, অর্থাৎ রাসায়নিক সারের সাথে জৈব সারের সুসংহত একটা ব্যবহার করব, মানে কারোর সাথে কারোর বিরোধ নেই, দুজনেই যাতে পরস্পরের বন্ধু হতে পারে, এবং সামগ্রিকভাবে তারা যেন আবার আমাদের মাটির বন্ধু হতে পারে, মাটির স্বাস্থ্যের বন্ধু হতে পারে।
এর সাথে সাথে আমরা জৈব চাষ করব এবং প্রাকৃতিক কৃষির অন্তর্ভুক্ত করব আমাদের এই কৃষিকাজ পদ্ধতির মধ্যে। আমাদের আশেপাশে যে বিভিন্ন ধরনের যে ন্যাচারাল রিসোর্স অর্থাৎ প্রাকৃতিক উপাদান যেগুলো রয়েছে সেইগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করব। যেমন আমরা কৃষিজ যে আবর্জনা রয়েছে তার মধ্যে গবাদি পশুর মল যেটা রয়েছে, আমরা মূলত যেটা গোবর বা অন্যান্য পশুর মল, বৈজ্ঞানিকভাবে তার থেকে আমরা জৈব সার উৎপাদন করব। বিভিন্ন যে কৃষিজ আবর্জনা অর্থাৎ গাছের পাতা বা শাকসবজির অবশিষ্টাংশ এইগুলোকে সঠিকভাবে পচিয়ে সেখান থেকে সার তৈরি করব। জমির জৈব সার জমিতেই তৈরি করব, অর্থাৎ সবুজ সার পদ্ধতি, মানে ধনচে গাছের চাষ করা বা অ্যাজোলার চাষ করা, এইগুলো করে জমির জৈব সার জমিতেই আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের খরচ সময় অনেক বেশি সাশ্রয় হবে এবং কার্যকরী হবে। ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বা সুসংহতভাবে সব কিছুর চাষ একত্রিতভাবে করবার যে উদ্যোগ বা প্রযুক্তি সেইগুলোকে আমরা অন্তর্ভুক্ত করব। আমরা সেচের ব্যবহারটাকে সঠিকভাবে বিজ্ঞানভিত্তিকভাবে করব। সেক্ষেত্রে মাইক্রো ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন এইগুলো করব। আমরা চেষ্টা করব যে মাটির গঠনগত উপাদান সম্পর্কে জেনে নিয়ে কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা সেচটাকে আমরা সেইভাবে প্ল্যান করব, সেইভাবে আমরা ঠিক করব যে কীভাবে তা সেখানে সেচ দেওয়া যেতে পারে। আমরা জমিতে মালচিং বা আচ্ছাদন প্রক্রিয়াটা দেবার চেষ্টা করব। তাতে একদিকে যেমন আমার মাটির স্বাস্থ্য ভালো থাকবে, মাটিতে লবণের যে প্রভাব সেগুলোকে কমিয়ে দেওয়া যাবে, আগাছানাশকের ব্যবহার কমানো যাবে। এইগুলো করলে পরে কিন্তু আমরা খুব সহজেই মাটির স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারবো। এবং এটার জন্য আমরা কিন্তু যে কোনো প্রাকৃতিক যে উপাদান, বিশেষত যেমন খড়, গাছপালার অবশিষ্টাংশ, বিভিন্ন গাছের পাতা, বিশেষত কলা পাতা, এই ধরনের জিনিস, বা এখন বর্তমানে বাজারে পাওয়া যায় পাট থেকে তৈরি এক ধরনের জুট ফেল্ট বা পাটের একটি আস্তরণ, যেগুলোকে আমরা মালচিংয়ের জন্য ব্যবহার করতে পারি। এটা করলে কিন্তু আমাদের একদিকে যেমন মাটির স্বাস্থ্য ভালো থাকলো, খরচও কমলো, উৎপাদন আগের থেকে অনেক বাড়লো। এর সাথে সাথে আমরা চেষ্টা করব মাটিতে যতটা কম সম্ভব কর্ষণ বা লাঙল চালানো যায়, তাতে মাটির গঠন খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা চেষ্টা করব নো টিলেজ পদ্ধতি যতটা অবলম্বন করা যায়, মানে জিরো টিলেজ যেটা কি বলা হয়। আর আমরা চেষ্টা করব আমাদের জমিতে শস্য চক্রের অন্তর্ভুক্তিকরণ, মানে বিভিন্ন ধরনের শস্য আমি যদি আমার জমিতে চাষ করি তাহলে মাটিতে তার জৈব বৈচিত্র্য, বিভিন্ন ধরনের বৈচিত্র্য মাটিতে রয়েছে, সেই বৈচিত্র্যগুলো বাড়বে। আর বাড়লে পরেই মাটির উর্বরতা কিন্তু আগের থেকে অনেক বেশি উন্নত হবে। জমি ফেলে রাখা তো যাবেই না। এবং শস্যের পরিবর্তন, মানে একই শস্য বছরের পর বছর আমরা করব না, বিশেষত শিম্ব জাতীয় বা ডাল জাতীয় গোত্রের যে ফসল আছে তাকে আমরা সেইখানে চাষ করব ঘুরিয়ে ফিরিয়ে। তাহলে এইগুলো যদি আমরা করি, আমরা মাটির উৎপাদনশীলতা, মাটির উর্বরতা, প্রকৃতির স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য, সামগ্রিকভাবে সবার স্বাস্থ্যের কিন্তু একটা সুফল আমরা পেতে পারবো। এবং সেগুলো করতে হলে আমাদের কৃষি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের পরামর্শ তো নিতে হবে। অবশ্যই তাদের পরামর্শ নিয়ে আমরা এগুলো করি। হ্যাঁ, এগুলো তাদের কাছ থেকে সহজেই পাওয়া যায়। আচ্ছা, ওই রিজেনারেটিভ এগ্রিকালচার যেটা শুনে থাকি আর কি, তো সেই বিষয়টা নিয়ে একটু বলবেন? হ্যাঁ, রিজেনারেটিভ এগ্রিকালচার সম্পর্কে আমি যদি খুব সহজভাবে বলতে চাই তাহলে বলা যেতে পারে যে আমাদের যে কৃষিকাজ রয়েছে সেটাকে আবার পুনরুজ্জীবিত করা। মানে আপনি যে পয়েন্টগুলো বলেছেন তার থেকে একটু আলাদা। এক্ষেত্রে মূলত আমাদের যেটির উপর নির্ভর করতে হবে যে মাটির স্বাস্থ্যটাকে বাড়াতে হবে, এটা আমাদের মূল উদ্দেশ্য। আর সেই বাড়াবার জন্য আমাদের প্রকৃতির ওপর নির্ভর করতে হবে। সাথে সাথে আমরা যে জল ব্যবহার করছি সেই জলের সঞ্চয়, সংরক্ষণ এবং সঠিক ব্যবহার এটিকে করতে হবে। এবং মাটির যে জৈব বৈচিত্র্য রয়েছে সেই বৈচিত্র্যটাকে যে কোনো উপায়ে বাড়াতে হবে। এটি কিন্তু আমাদের এই রিজেনারেটিভ এগ্রিকালচারের একটা মূল লক্ষ্য। আর এটাই পিএম প্রণাম প্রকল্পের মধ্যেই রয়েছে। অবশ্যই, মানে সামগ্রিকভাবে আমরা যদি দেখি পিএম প্রণাম প্রকল্পের মধ্যে এই রিজেনারেটিভ এগ্রিকালচারকে অবশ্যই গুরুত্ব দেওয়া হয়েছে। আর একটা বিষয় যেটা ন্যাচারাল ফার্মিং, সেটাও তো এই পিএম প্রণামের মধ্যে অবশ্যই। আমরা বারবার চেষ্টা করছি এবং সবাই এটাই চেষ্টা করছে যে আমাদের প্রকৃতি বা পরিবেশ যেন সুস্থ থাকে। আর সেই সুস্থ থাকতে গেলে আমাদের চারপাশে যা যা জিনিস আমরা পাই সেগুলো কোনোটাই কিন্তু আবর্জনা বা ওয়েস্ট নয়, সেগুলোকে আমাদের বারবার বলা হয় যে ব্যবহার করবার জন্য। তাহলে পুনর্ব্যবহার, তাহলে সেগুলোকে যদি আমরা পুনর্ব্যবহার করতে পারি তাহলে সেইগুলো থেকে একদিকে যেমন দূষণ ঘটবে না, দ্বিতীয়ত সেগুলো থেকে আমরা কিন্তু লাভ পাবো। তো সেক্ষেত্রে প্রাকৃতিক কৃষি কিন্তু মাটির জৈব স্বাস্থ্য বৃদ্ধি করবার একটা খুব কার্যকরী উপায় এবং ভারত সরকারের পক্ষ থেকে বারবার এইটির জন্য
উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে প্রাকৃতিক কৃষি সবার মধ্যে ছড়িয়ে পড়ে, এই সম্পর্কে সচেতনতা বাড়ে। প্রাকৃতিক কৃষিতে আমরা যেটা গুরুত্ব দিই যে আমাদের কাছে সহজলভ্য হিসাবে যে গোবর, গোমূত্র, দুধ, দই বা বিভিন্ন গাছের পাতা, এইগুলো যেগুলো সহজলভ্য এবং যেগুলোকে মূলত আমরা অপচয় করি, তো সেইগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জৈব কীটনাশক, জৈব সার বা গাছের পুষ্টিবর্ধক উপাদান তৈরি করতে পারি। কৃষকরা খুব সহজেই বাড়িতে এগুলোকে তৈরি করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে সেগুলো তৈরি হয় এবং সেগুলোকে সহজেই আমরা যদি জমিতে বা গাছে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা আগের থেকে অনেক বেশি লাভ পাবো। এগুলোর ক্ষেত্রে আমি নাম হিসেবে বলতে পারি জীবামৃত, বীজামৃত, পঞ্চগব্য, শস্যগব্য, এরকম ধরনের কিছু উপচার রয়েছে। কৃষক বন্ধুরা হয়তো এই নামগুলো শুনেইছেন। তো আর সাথে সাথে জৈব কীটনাশক হিসাবে আগ্নেয়াস্ত্র, নিমাস্ত্র, দশপর্ণী, ব্রহ্মাস্ত্র, এরকম কিছু কীটনাশক রয়েছে যেগুলো আমরা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারি। এগুলোর কার্যকারিতা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এটা মাটির যেমন একদিকে জৈব বৈচিত্র্য বাড়িয়ে মাটির উর্বরতা খুব সহজে বাড়িয়ে দেয়, রাসায়নিক সারের ব্যবহারকে কমিয়ে দেয় এবং গাছের পুষ্টিকে বৃদ্ধি করতে খুব সুন্দরভাবে কাজ করে। ফলে আমরা প্রাকৃতিক কৃষিকে যদি আগে আমাদের কৃষিকাজের মধ্যে অন্তর্ভুক্ত দিনে দিনে করতে থাকি তাহলে আগামী দিনে কিন্তু আমাদের এই রাসায়নিক সারের ওপর নির্ভরতা অনেক কমবে, আমাদের এই রাসায়নিক সারের অপচয় কমবে এবং সেই ক্ষেত্রে এর সাথে যেহেতু আর্থিক একটা দিক যুক্ত হয়ে রয়েছে সেই অপচয়টা কমবে এবং সামগ্রিকভাবে আমাদের পৃথিবী কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর এবং সবুজ হয়ে উঠবে। বেশ, আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের পিএম প্রণাম প্রকল্প। ফুল ফর্মটাও আপনি বলে দিয়েছেন, নিশ্চয়ই আমাদের শ্রোতা বন্ধুরা যারা প্রথম থেকে শুনছেন তারা শুনেছেন। হ্যাঁ, পিএম প্রণাম প্রকল্পটির পুরো নাম যে প্রোগ্রাম ফর রিস্টোরেশন, অ্যাওয়ারনেস, নারিশমেন্ট অ্যান্ড অ্যামেলিওরেশন অফ মাদার আর্থ, বা আমরা যদি বাংলায় আবার এটিকে বোঝার জন্য বাংলায় বলি তাহলে বলা যেতে পারে যে আমাদের পৃথিবী বা পরিবেশের যে বাস্তুতন্ত্র তার পুনঃস্থাপন বা পুনরুদ্ধার করা এবং সেই সম্পর্কিত সচেতনতা গঠন করা এবং আমাদের এই বাস্তুতন্ত্রের পুষ্টি এবং উন্নতির জন্য একটি সামগ্রিক প্রচেষ্টা হিসেবে এই প্রকল্পটিকে বলা যেতে পারে। একদম, আশা করি এই প্রকল্প সার্থক রূপ নেবে। অবশ্যই এই প্রকল্প যদি সার্থক রূপ নেয় তাহলে আমাদের পরিবেশ এবং পৃথিবী কিন্তু আবার আগের জায়গায় ফিরে যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারিণী হবে। সেই আশা রেখে আমাদের আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা শেষ করতে হচ্ছে। পিএম প্রণাম প্রকল্প নিয়ে আজকে আলোচনা করলেন সোনারপুরের শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মসূচি সহায়ক ডক্টর মণিদীপ্ত সাহা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় যাপনের সুর রেডিও রেডিও যাদবপুর এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।
মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।